গল্পের শুরুতে আমরা ছোট্ট একটি ছেলেকে দেখি যার নাম হলো বাস্কারা। এই কাহিনীটি মূলত এই ছেলেটিকে নিয়েই। বাস্কারার বয়স মাত্র 10 বছর, কিন্তু এই অল্প বয়সেই সে তার বাবাকে হারিয়েছে। তার মা মিসেস আদিত্য এই কষ্ট থেকে এখনো বের হতে পারেনি। 3 বছর আগে মিস্টার আদিত্যের মৃত্যুর পরে জীবনটা তার যেন নরক হয়ে উঠেছে। একদিকে নিজেকে সামলাতে হবে, সন্তানকে সামলাতে হবে, অন্যদিকে কাজ করতে হবে, টাকা উপার্জন করতে হবে, এর মাধ্যমে সংসারও চালাতে হবে, আর তাকে সবকিছু করতে হয় একদম একা। এমন পরিস্থিতিতে তার কোনো আত্মীয়স্বজন খোঁজ নিতে আসে না, সাপোর্ট করা তো দূরের কথা। এই সব কিছুর কারণে সে এখনো এই কষ্ট থেকে বের হতে পারেনি, যার ফলে সে ধীরে ধীরে রুক্ষ হতে থাকে। কথায় কথায় সে রেগে যেত, যে বিষয়টি বাস্কারার জন্য মোটেও ভালো নয়। সে আগে তার মাকে কখনো এমনটা দেখেনি, কিন্তু এখন কোনো কিছু হতে না হতেই সে বাস্কারাকে বকাঝকা করে। বাস্কারা যত কিছুই করুক না কেন, তবু সে তার মাকে খুশি করতে পারে না। তাদের দুজনের মধ্যে দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে। প্রতিদিন স্কুল শেষ হলে বাস্কারা তার বাবার কবরের কাছে গিয়ে বসে থাকে, কেননা তার সাথে কথা বলার কেউ নেই। সে বাবার কবরের সাথে কথা বলে সন্ধ্যার সময় বাড়ি ফেরে। এরপরে রাতে তারা খাওয়া দাওয়া শেষ হলে তারা নিজেদের ঘরে চলে যায়। একে অপরের সাথে যেন কোনো সময় তারা কাটায় না। আর এই একাকিত্ব দূর করার জন্য বাস্কারা নিজে একটি পুতুল তৈরি করতে থাকে। সেটিও তার মা খুব একটা পছন্দ করে না। এমন অবস্থায় সে কখনোই বাড়িতে আনন্দ পায় না। আমরা এটাও জানতে পারি যে স্কুলেও তার একই অবস্থা, প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হতে হয় তাকে। একদিন তাদের টিচার জানায় যে পরের সপ্তাহে তাদের সকলকে এক বিখ্যাত জাদুঘরে নিয়ে যাওয়া হবে। এটা শুনে ক্লাসের একটি ছেলে বলে, ওই মিউজিয়াম তো ভৌতিক, সেখানে একটি রুমে এক মেয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে সেই রুম সিল করে দেওয়া হয়েছে। লোকমুখে শোনা যায় রাতে মেয়েটির আত্মা মিউজিয়ামের ভেতরে ঘুরে বেড়ায়। বাস্কারা এই কথা শুনে হাসতে থাকে, কেননা ভূত প্রেত এই বিষয়গুলো সে বিশ্বাস করত না। এতে তার ক্লাসের একজন ছাত্র রেগে গিয়ে স্কুল ছুটির পর বাস্কারা ও তার বন্ধুকে মারধর করে। বাস্কারার নাক থেকে রক্ত বের হয়, ইউনিফর্ম ছিঁড়ে যায়। বাড়ি ফিরে সে মাকে সবকিছু বলতে চাইলে মা কিছু না শুনে সমস্ত দোষ তার উপর চাপান, অনেক রাগারাগি করেন। এতে বাস্কারার খুব খারাপ লাগে। ধীরে ধীরে সে মনে করতে থাকে যে তার মা তাকে ভালোবাসে না, সে বাবাকে খুব মিস করতে থাকে। একদিন সে বাড়ির স্টোররুমে তার বাবার একটি পুরনো ছবি খুঁজে পায়, যেখানে বাবার সঙ্গে তার যমজ ভাইকেও দেখতে পায়। সেই ছবিটি সে নিজের কাছে রেখে দেয়। কিছুদিন পর মিসেস আদিত্যর বিরক্তি আরও বেড়ে যায়। তিনি ছেলের উপর রেগে যেতে থাকেন। শেষমেশ একদিন মায়ের চিড়চিড়ানি সহ্য করতে না পেরে বাস্কারা সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে পালাবে। সে ঠিক করে স্কুল থেকে যখন মিউজিয়ামে নিয়ে যাওয়া হবে, তখন সে মিউজিয়াম থেকে সরাসরি তার চাচা চাচির বাড়ি চলে যাবে, আর বাড়ি ফিরবে না। চাচার ঠিকানা সেই ছবির পেছনে লেখা ছিল। সেই ঠিকানা অনুযায়ী বাস্কারা মানচিত্র পড়তে থাকে এবং তার বানানো পুতুল দ্রুত শেষ করার চেষ্টা করে। অবশেষে সেই দিনও এসে যায়। স্কুলে যাওয়ার আগে বাস্কারা তার মায়ের জন্য একটি চিঠি লিখে রেখে যায়। চিঠিতে সে লেখে, হয়তো সে বাড়ি ছেড়ে চলে গেলে তার মা শান্তিতে থাকতে পারবে। এই চিঠিটি সে পুতুলের পাশে রেখে দেয় এবং মা জেগে ওঠার আগে মাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে তার বন্ধুদের সঙ্গে মিউজিয়ামে পৌঁছায়। তার পরিকল্পনা পুরো প্রস্তুত ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কিছু সহপাঠী তার প্ল্যান নষ্ট করে দেয়। এগুলো সেই ছেলে ছিল যারা স্কুলে তাকে প্রতিনিয়ত বুলি করত। তারা মিলে বাস্কারাকে খুবই ভয়ঙ্কর একটি রুমে তালাবদ্ধ করে রাখে। তাদের উদ্দেশ্য কেবল তাকে ভয় দেখানো আর মজা করা। কিন্তু বাস্কারা সত্যিই ভয় পেয়ে যায়। অন্ধকার ঘরে সে ঝুলতে দেখে ফাঁসির দড়ি। আতঙ্কে সে চিৎকার শুরু করে, দরজায় ধাক্কা দিতে থাকে। অবশেষে শব্দ শুনে দরজা খোলা হয় আর জোরে ধাক্কা লাগায় বাস্কারা মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে সবাই ভয়ে অস্থির হয়ে পড়ে, কেউই দায় নিতে চায় না। তাই বাস্কারাকে এই অবস্থায় ফেলে রেখে সকলে পালিয়ে যায়। কাউকে কিছু জানায় না। রাত হয়ে গেলে বাস্কারার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। চারপাশে তাকিয়ে সে দেখে ফাঁসির দড়িতে একটি লাশ ঝুলছে। আসলে সেটি ছিল একটি আত্মা। সেই আত্মা বাস্কারার দিকে হাত বাড়িয়ে দেয়। ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং আদিত্য আলীর কাছে সাহায্য চাইতে যায়। তখনই জানা যায় যে মিউজিয়ামটি সত্যিই ভুতুড়ে। এই সময় সে লক্ষ্য করে চতুর্দিকে আত্মা ঘুরে বেড়াচ্ছে।
সেখান থেকে বের হওয়ার সময় সে একটি ছোট্ট মেয়ের আত্মাকেও দেখে। সুযোগ বুঝে কোনোভাবে বাস্কারা পথ ধরে এগোতে থাকে। এরপর বাড়ি ফেরার আগে সে বাবার কবরের কাছে যায়। সেখানে গিয়েও তাকে ঘিরে ফেলে আত্মারা। চারদিক থেকে অদ্ভুত শব্দ আর আত্মার উপস্থিতি তাকে অস্থির করে তোলে। সে তখন মনে করতে থাকে তার বন্ধুরা একবার বলেছিল যদি ষষ্ঠ ইন্দ্রিয় জেগে ওঠে তবে আত্মাদের দেখা সম্ভব। বাস্কারা ভাবে হয়তো মাথায় আঘাত পাওয়ার কারণে তার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠেছে। এরপর মানচিত্র ফলো করতে করতে অবশেষে সে তার চাচার বাড়ি পৌঁছায়। প্রথমে চাচা তাকে চিনতে পারেনি, কিন্তু পরে সে বলে দেয় সে তার ভাইয়ের ছেলে। তখন চাচা খুব খুশি হন। ছোটবেলায় যখন তার বয়স মাত্র 6 বছর ছিল তখন থেকে চাচা তাকে আর দেখেননি। এবার আবার তাকে দেখে হাসি মুখে তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। চাচিও তাকে ভালোভাবে গ্রহণ করে এবং তার জন্য রান্না করেন। এরপর বাস্কারার দেখা হয় তাদের 2 সন্তানের সঙ্গে। চাচি জানায় আজকে সবার পছন্দের খাবার তৈরি করা হয়েছে আর সকলেই খুব আনন্দে খাবার খেতে শুরু করে। খাবার খাওয়ার সময় তার চাচার একটু সমস্যা তৈরি হয়, কিন্তু পানি পান করার সাথে সাথেই সে ঠিকও হয়ে যায়। এরপর চাচি তার যমজ মেয়েদেরকে বলে কিছুদিনের মধ্যেই তারা তাদের পছন্দের জায়গায় ঘুরতে যাবে। এমেল এবং লিয়া এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর বাবা মাকে জড়িয়ে ধরে। বাস্কারা এত সুন্দর পরিবার দেখে তার খুব ভালো লাগে। তার চাচি সকলের সাথে কত সুন্দর করে কথা বলে, কাউকে বকাঝকা করে না। খাবার শেষ হলে চাচা বাস্কারাকে তার ঘর দেখায়। ঘরটি খুব সুন্দরভাবে সাজানো ছিল। রুমে একটি সেন্সরও ছিল, হাততালি দিলে আলো জ্বলে উঠত। বাস্কারার নিজের রুমও খুব ভালো লেগেছিল। সে অনেক ক্লান্ত ছিল, তাই আলো নিভিয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে। ওদিকে আমরা মিসেস আদিত্যকে দেখি যে এতক্ষণে চিঠিটি পেয়ে গেছে, কিন্তু সে এটা ধারণা করতে পারেনি যে এটা সত্যিই ঘটেছে। কেননা আজকের আগ পর্যন্ত এখনো বাস্কারা বাড়ির বাইরে কখনোই রাত কাটায়নি। সে প্রচণ্ড চিন্তা করতে শুরু করে আর ওদিকে বাস্কারা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। কিন্তু রাত 10টা বাজতেই হঠাৎ বাস্কারার ঘুম ভেঙে যায়। সে দেখে তার রুমের জানালা দিয়ে এক মেয়ে ভেতরে ঢুকছে। আসলে এটি ছিল একটি আত্মা। বাস্কারা তার পেছনে রুম থেকে বের হতে চাইলে আমিল আর লিয়া তাকে থামিয়ে দেয়। তারা বলে বাবা বলেছেন রাতে রুম থেকে বের না হতে, তাই বাস্কারা আবার ঘুমোতে যায়। কিছুক্ষণ পর বাইরে থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, অনেকটা যেন ছবি তোলার সময় ক্যামেরার ফ্ল্যাশের মতো। তখন লিয়া তাকে সাবধান করে। বাস্কারা জানালা দিয়ে দেখে নিচে এক বৃদ্ধ মহিলা অদ্ভুত কিছু জিনিসপত্র হাতে নিয়ে মন্ত্র পাঠ করছিল। বাস্কারা দ্রুত নিচে আসে। অদ্ভুতভাবে বৃদ্ধ মহিলাটিকে সে আর দেখতে পায় না, কিন্তু তার হাতে থাকা জিনিসপত্রগুলো সেখানেই পড়েছিল। অন্যদিকে আমরা কাউকে দেখি যে কালো জাদু করছিল। এরই সাথে বাস্কারার আশেপাশে আত্মাদের অনুভব করতে দেখা যায়। তাহলে কি বাস্কারার উপরে কেউ কালো জাদু করছিল? আর যদি করেই থাকে তাহলে কে বা কেন? পরের দিন সকালে ঘুম ভেঙে গেলে বাস্কারা লক্ষ্য করে তার চাচা ল্যাপটপে কাজ করছে, কিন্তু ল্যাপটপের স্ক্রিন তো বন্ধ। এরপরেই বাস্কারা একটু অদ্ভুত অনুভব করতে শুরু করে। এরই মধ্যে চাচি সকলের খাবার তৈরি করেছে। যখনই তারা একসাথে খাবার খেতে বসছিল তখন যেন পুরো বিষয়টি গত রাতের মতো মনে হচ্ছিল, অর্থাৎ গত রাতের ঘটনাগুলি পুনরায় ঘটছিল। সেই একই পছন্দের খাবার রান্না করা, চাচির সাথে বাচ্চাদের একই রকম সেই ব্যবহার, একই জায়গায় ঘুরতে যাওয়ার প্রতিজ্ঞা করা, এমনকি খাবারের সময় তার চাচার একটু অসুবিধা হওয়া এবং পানি খেয়ে সেটা ঠিক হয়ে যাওয়া, একদম একই রকম যে বিষয়গুলো গত রাতে ঘটেছিল। বাস্কারা এটাও লক্ষ্য করে যে তাদের ঘড়ি 10টায় ফ্রিজ হয়ে আছে। ধীরে ধীরে তার কাছে সবকিছু অদ্ভুত লাগে, আর তাই সে বাইরে বের হয় খোলা বাতাস নেওয়ার জন্যে। এমন সময় সে সেখানে সুন্দর একটি মেয়েকে সেখান দিয়ে যেতে দেখে। বাস্কারা তার পিছনে যেতে যেতে পার্ক পর্যন্ত পৌঁছে যায়। লুকিয়ে সেই মেয়েটিকে দেখতে থাকে। হঠাৎ সে সেখানে মেয়েটির বদলে একটি আত্মা দেখতে পায় যে বাস্কারা দেখে চিৎকার করছিল। বাস্কারা দ্রুত সেখানে যায় মেয়েটিকে বাঁচানোর জন্য, কিন্তু মেয়েটি স্বাভাবিকভাবে বলে ঠিক আছে। সেও আত্মা দেখতে পায়, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। এই আত্মা তাদের কোনো ক্ষতি করবে না। এই মেয়েটির নাম হলো ইরিনা। সে আশপাশেই থাকে দাদির সাথে। ইরিনার সাথে খুব দ্রুতই বাস্কারের বন্ধুত্ব হয়ে যায়। ইরিনা ছোট থেকেই আত্মাদের দেখতে পেত। ছোট থেকে সে দেখে আত্মারা তার আশেপাশে ঘুরে বেড়ায়। তার দাদি একটি বিশেষ জিনিস তাকে দিয়েছে নিজের কাছে রাখার জন্য। যদি কোনো আত্মা তাকে ক্ষতি করতে চায় তাহলে এই জিনিসটি তার রক্ষা করবে। বাস্কারাও তার অভিজ্ঞতা শেয়ার করতে থাকে আর বলতে থাকে প্রতি রাতেই অদ্ভুত এক বৃদ্ধ মানুষ তার বাড়ির সামনে আসে।
এরপর ইরেনা তাকে তার বাড়িতে নিয়ে যায়, যেই বাড়িতে বাস্কারা সেই বৃদ্ধ মহিলাকে দেখে। বৃদ্ধ মহিলাটি বাস্কারাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বেরিয়ে যেতে যেতে বাস্কারা বুঝতে পারে যে এই বৃদ্ধ মহিলা কোনো আত্মা নয়, বরং এটি হলো ইরেনার দাদি। এরপরে বাস্কারা বাড়ি ফিরে আসে, অর্থাৎ তার চাচার বাড়ি। রাতে খাবারের সময় সে একই ঘটনা ঘটে, অর্থাৎ গত রাতের ঘটনাগুলি। এখানে বাস্কারা লক্ষ্য করে যে এর আগে বাড়ির বাইরে কালো জাদু করার জন্য যে জিনিসপত্রগুলো সে দেখেছিল, সে একই রকম জিনিস তাদের টেবিলের উপরেও। আর তার চাচা চাচির পরিবার প্রতিদিন সে একই ধরনের খাবার খায়, সকাল দুপুর রাত একই খাবার খায়। এই প্রথমবার বাস্কারা লক্ষ্য করে তার চাচার পরিবারের ব্যবহার কেমন যেন অদ্ভুত। তারা প্রতিদিনই যেন রোবটের মতো একই রকমভাবে জীবনযাপন করছে। সেই রাতে পুনরায় বাস্কারার রুমের ভেতরে কিছু আত্মা চলে আসে। আত্মাগুলো তার চাদর টেনে নেয়। কোনো আত্মা তাকে বিছানা থেকে ফেলে দেয়। পার্কে দেখা আত্মাটি বারবার হাত তালি দিয়ে ঘরের লাইট অন অফ করছিল। কিছুক্ষণ পরে অদ্ভুত কিছু একটা হয়, যার জন্য সকল আত্মা সেখান থেকে পালিয়ে যায়। বাড়ির নিচে থেকে পুনরায় গত রাতের মতো আলো ফ্ল্যাশ হওয়ার মতো দেখে, কিন্তু বাস্কারা যখন নিচে যায় তখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সেখানে কোনো শব্দ বা ফ্ল্যাশলাইট কিছুই ছিল না। কিন্তু ভয়ানক একটি আত্মা বাস্কারার উপরে হামলা করে। বাস্কারা যেদিক দিয়ে পালানোর চেষ্টা করছিল না কেন, আত্মাটি যেন তার কাছে চলে আসছিল। বাস্কারা তার চাচার ঘরের দরজা নক করতে থাকে। ঘরের ভেতর থেকে সকলে সবকিছু শুনতে পাচ্ছিল, কিন্তু কেউই দরজা খুলে বাইরে আসছিল না, কেননা তারা ভালো করেই জানতো এই সাদা জামা পরা আত্মা খুবই ভয়ঙ্কর। এটি শয়তানের রূপ, আর এই আত্মা মূলত বাস্কারার জন্যই এসেছে, আর তাই তারা তাকে বাঁচাতে পারবে না। বাস্কারা ভয়ে একদম পাথর হয়ে গেছে। তার পালানোর আর কোনো জায়গা যেন নেই। সেই আত্মাটি তার একদম কাছে চলে এসেছে। কিন্তু তখনই আমরা ইরেনার দাদিকে মন্ত্রপাঠ করতে দেখি। তার শেষ মন্ত্রের সাথে সাথেই আত্মাটিও অদৃশ্য হয়ে যায়। আপাতত বাস্কারা বেঁচে গিয়েছিল, কিন্তু সে অনেক ভয়ও পেয়েছে। পরের দিন সকালেও সে একই ঘটনা ঘটতে থাকে, যেগুলো প্রতিদিনই ঘটে। বাস্কারা তার চাচার সাথে গত রাতের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে, কিন্তু তার চাচা বলে ওগুলো এক দুঃস্বপ্ন ছিল। বাস্কারা বলে এটি কোনো স্বপ্ন ছিল না, সত্যিই তার সাথে ঘটেছে। সে তখনই ইরেনার বাড়িতে যায়। ইরেনা বাস্কারাকে বাড়ি ফিরে যেতে বলে। বাস্কারাও বাড়ি ফিরতে চায়, কিন্তু তার মায়ের ব্যবহারের কথা মনে পড়ে সে কষ্ট পেতে থাকে। কিন্তু বর্তমানে সে এখন যেখানে আছে সেই জায়গাটি তাকে আরও ভয় দেখাচ্ছে। আর এখন সে রাতে শান্তিমতো ঘুমাতেও পারে না, কেননা কখন হয়তো সে আত্মাটি তাকে আক্রমণ করবে। রাত ঠিক 10টা বাজার পরপরই বাস্কারা পুনরায় বাড়ির আশেপাশে আত্মা দেখতে পায়, কিন্তু এবার কোনো আত্মাই বাড়ির ভেতরে আসছিল না। কিন্তু কেন? হয়তো তারা ভয় পাচ্ছিল, কেননা তখনই সেই শয়তানি আত্মা সেখানে চলে আসে আর বাস্কারার উপরে হামলা করে। বাস্কারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে নিচে একটি জায়গায় লুকিয়ে পড়ে। এই সময় সে কিছু মেয়েদের দেখে, যারা বাড়ির ভেতরে এসে ছবি তুলছিল। এমনই আলো তো সে প্রতিদিনই লক্ষ্য করেছিল। এদের দেখে বাস্কারার মনে একটু সাহস যোগায়, আর তাই সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু কথা বলার আগেই তার সাথে আঘাত লেগে একটি শোপিস নিচে পড়ে যায়। এতে ভয় পেয়ে মেয়েগুলো চিৎকার করে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। মেয়েগুলো এমন কেন করছে বাস্কারা কিছুই বুঝতে পারে না, শুধু প্রচণ্ড ভয়ের মধ্যে মাটিতে পড়ে থাকা ক্যামেরাটা খুঁজে পায়। ক্যামেরার ভেতরে তখনই একটি ছবি ঝুলছিল। বাস্কারা সেটি তুলে নেয়, আর ছবি ডেভেলপ হতেই সে তাকায়। ছবিতে একটি পুড়ে যাওয়া বাড়ি দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে যায়। বাস্কারা তার চোখের সামনে নিজের চাচা চাচিকে আগুনে পুড়ে যেতে দেখে। তার চোখের সামনে আস্তে আস্তে সেই বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। এখানে উন্মোচন হয় এই গল্পের আসল রহস্য। আসলে এই বাড়ি বহু বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। তার চাচা চাচি আর পরিবারের সবাই সে আগুনে পুড়ে মারা গিয়েছে। কয়েক বছর আগে রাত 10টা যখন তারা ডিনার করছিল, হঠাৎ আগুন ধরে যায় এবং কেউই পালানোর সুযোগ পর্যন্ত পায়নি। তারপর থেকে প্রতিদিন রাতেই সেই আগুনে লাগা রাতের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতে থাকে, যেন সময় 10টার জায়গাতে থেমে গেছে। যেই মুহূর্তে আগুন লেগেছিল, তাদের আত্মা এখনো মুক্তি পায়নি,
আর এজন্যই প্রতি রাতে বাড়ির সামনে আত্মার উদ্দেশ্যে খাবার উৎসর্গ করা হয়, যেন আত্মারা শান্ত থাকে। এই কারণে বাড়িটি এলাকায় হন্টেড হাউস নামে পরিচিত। বাস্কারা সবকিছু বুঝতে পারে এবং আর এক মুহূর্তেও সেখানে থাকতে চায় না। সে দৌড়ে নিজের বাড়ির দিকে চলে যায়। এদিকে ইরেনার দাদিও বিষয়টি টের পান এবং বুঝে যান যে বাস্কারার সাহায্যের খুব দরকার। তাই তিনি রিনার সঙ্গে বাস্কারার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অন্যদিকে বাস্কারা ইতিমধ্যে নিজের বাড়িতে পৌঁছে গেছে। সেখানে সে তার মাকেও দেখতে পায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার মা কোনো কথার জবাব দিচ্ছিলেন না, যেন তাকে দেখতেই পাচ্ছিলেন না। এতে বাস্কারা ভীষণ বিভ্রান্ত হয়ে পড়ে। সে মাকে ডাকার চেষ্টা করে। তখন সে দেখতে পায় মায়ের সামনে একটি বাক্স রাখা আছে, আর বাক্সের ভেতরে তার নিজের লাশ। তার মা সে লাশ আঁকড়ে ধরে কাঁদছিলেন। এই মুহূর্তে উন্মোচন হয় গল্পের আসল রহস্য। বাস্কারা আগেই মারা গেছেন। সেদিন মিউজিয়ামে দরজার সাথে ধাক্কা খেয়ে সে যখন নিচে পড়ে গিয়েছিল, সেই সময়ে তার মাথা গিয়ে পড়েছিল একটি ধারালো জিনিসের ওপর, আর এতে সে সেখানেই মারা গিয়েছিল। কিন্তু এতদিন বাস্কারা জানতেই পারেনি যে সে মৃত। এদিকে ইরেনা আর দাদিও বাস্কারার বাড়িতে পৌঁছায়। তখন জানা যায় বাস্কারার আত্মা আসলে শয়তানের সঙ্গে এক চুক্তির কারণে বন্দী হয়ে আছে। এখানে আমরা জানতে পারি যে বাস্কারার মাই শয়তানের সাথে সেই চুক্তি করেছিল যেন সে তার সন্তানকে ফিরে পায়, আর এজন্যই সেই ভয়ঙ্কর শয়তানি আত্মা বাস্কারাকে ধরে নেওয়ার চেষ্টা করছিল। বাস্কারার মা তাকে অনেক ভালোবাসত, কিন্তু তার পদ্ধতি ভুল ছিল। তার করা এই কালো জাদুর কারণে বাস্কারা মুক্তি না পেয়ে এমন কষ্টে আছে। প্রতি রাত সেই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছিল। শয়তানি আত্মা তার আত্মা বারবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ইরেনার দাদি ছিল বলেই সে বারবার বেঁচে যেত। বাস্কারা এখন একটি আত্মা, এজন্যই তো সে আত্মাদের দেখতে পাচ্ছিল। এই বিষয়টি ইরেনা জানে, ইরেনার দাদিও জানে, কিন্তু সাধারণ কোনো মানুষ বাস্কারাকে দেখতে পায় না। এজন্যই তো সেই রাতে মেয়েগুলো বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কেননা তারা বাস্কারাকে দেখতে পায়নি আর ভাবছিল এই বাড়িতে ভূত আছে, যেই ভূত সেই শোপিস ফেলে দিয়েছিল। এইবার ইরেনার দাদি মিসেস আদিত্যকে বলে এই চুক্তি ভঙ্গ করতে, কেননা এতে তার ছেলে কষ্ট পাচ্ছে। মিসেস আদিত্য মেনে নেয়, আর সেই মুহূর্তে সে ওই চুক্তি ভঙ্গ করে। কিন্তু সে শয়তান এত তাড়াতাড়ি পিছু ছাড়বে না। আত্মাটি ধীরে ধীরে মিসেস আদিত্যকে ভর করে। এরপর মিসেস আদিত্য টিকটিকির মতো পুরো বাড়ির দেয়ালে অদ্ভুতভাবে ঘুরে বেড়াচ্ছিল। ইরেনার দাদি বুঝে গিয়েছিল যে তাকে এক্সোরসিজম করতে হবে, তবে আগে তিনি কখনো এত শক্তিশালী শয়তানের শক্তির মুখোমুখি হননি, তাই সামলানো ভীষণ কঠিন হয়ে যায়। অনেক চেষ্টা সংগ্রামের পর অবশেষে তিনি শয়তানকে মিসেস আদিত্যের শরীর থেকে বের করে আনতে সক্ষম হন এবং বাস্কারার বানানো সেই পুতুলের মধ্যে বন্দি করে ফেলেন। সেই পুতুল এখন থেকে তাদের অভিশপ্ত সংগ্রহের অংশ হয়ে থাকবে চিরদিনের জন্য। ইরেনা যেহেতু আত্মাদের দেখতে পান, তাই মা ছেলে মিসেস আদিত্য ও বাস্কারের মধ্যে যোগাযোগ করিয়ে দেন। মা ছেলে একে অপরের কাছে ক্ষমা চায়। সব অভিমান ও গ্লানি দূর হয়ে যায়। মিসেস আদিত্য সত্যিটা মেনে নেন এবং অবশেষে নিজের ছেলের লাশ কবর দেওয়ার জন্য রাজি হয়ে যান। তখনই বাস্কারাও মুক্তি পায়। এখানে গল্পটি শেষ হয়। আমার তো এই কাহিনী খুবই ভালো লেগেছে। এই সিনেমার গল্প সত্যিই চমৎকার। আজকের মতো এতটুকু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আবারও দেখা হবে পরের ভিডিওতে।